আশা করি তোরা কবিতাটা পড়ে নিয়েছিস। আমি কবি পরিচিতি সম্বন্ধে একটু সংক্ষিপ্ত আগে আলোচনা করে দিই। এই কবিতাটির যিনি কবি বেটল্ট ব্রেখট, ইনি বিশ্ব নাট্য সাহিত্যের ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র। 1898 সালের 10ই ফেব্রুয়ারি জার্মানির বাভারিয়া প্রদেশের আউসবার্গ শহরে তার জন্ম। বিত্তশালী পরিবারে তার জন্ম হলেও পারিবারিক পরিচয়কে তিনি কখনোই পছন্দ করতেন না। বিদ্যালয় জীবনেই শুরু থেকেই সাহিত্য আর সাংবাদিকতায় তার আগ্রহ প্রকাশ পায়। মাত্র 14 বছর বয়সেই তার প্রথম কবিতা প্রকাশিত হয়। মূলত তখনকার দিনের বিভিন্ন লেখাগুলো প্রকাশ পেত ছাত্রদের দ্বারাই পরিচালিত পত্রিকার পৃষ্ঠাতে। সেই পত্রিকাতেই 1914 সালে প্রকাশিত হয় তার প্রথম স্বল্প দৈর্ঘ্যের নাটক দ্য বাইবেল। এই 1914তেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধের বীভৎসতা, নৃশংসতা, অমানবিকতা এই তরুণ লেখকের মনকে তীব্র আলোড়িত করে, অর্থাৎ তার মনে এক তীব্র আলোড়ন সৃষ্টি করে যুদ্ধের এই বীভৎস পরিস্থিতি। 1915 খ্রিস্টাব্দে জুন মাসে মিউনিক আউসবার্গ পত্রিকায় প্রকাশিত হলো তার যুদ্ধবিরোধী কবিতা ফরাসি চাষিরা। এই যুদ্ধবিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী কবিতাগুলো লেখার জন্যই তিনি সরকারের কোপ দৃষ্টিতে পড়েন। সরকার তার প্রতি রুষ্ট হন। স্কুল কর্তৃপক্ষ তার প্রতি অত্যন্ত বিরক্ত হয়ে ওঠেন, কিন্তু তিনি এগুলোকে পাত্তা দিতেন না। তার যে কাজ প্রতিষ্ঠান বিরোধী বা যুদ্ধবিরোধী কবিতা বা নাটক রচনা করা এবং মেহনতি শ্রমজীবী মানুষের জীবনে যে বঞ্চনা সেগুলোকে তুলে ধরা, তা তিনি তার বিভিন্ন কবিতা বা রচনার মধ্য দিয়ে চালিয়ে যেতে থাকলেন। 1918তে তার উল্লেখযোগ্য নাটক ড্রামস ইন দ্য নাইট, 1919-এ দি বেগার, 1919-এ এ রেসপেক্টেবল ওয়েডিং ইত্যাদি নানা নাটক প্রকাশিত হয়। 1922-এ জার্মানির সর্বোচ্চ সাহিত্য সম্মান লিস্ট পুরস্কারে তিনি ভূষিত হন। এই সময়ে রচনা করেন বিখ্যাত নাটক ইন দ্য জাঙ্গল অফ সিটিজ। প্রতিষ্ঠান বিরোধিতা আর যুদ্ধ বিরোধিতা তার সাহিত্য জীবন চেতনার অঙ্গীভূত ছিল। এরপরেই তিনি মার্ক্সবাদ নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করেন। এই সময়ে তার বিখ্যাত রচনা নাটক 3 পেনি অপেরা, দি গুড সোলজার সোয়াইক, লাইফ অফ গ্যালিলিও ইত্যাদি প্রকাশ পায়। এই যুদ্ধবিরোধী মানসিকতার জন্যই 1935 সালে জার্মান সরকার তার নাগরিকত্ব বাতিল করে দেন। চলে আসেন ডেনমার্কে। এখানেই তার একটি অসামান্য নাটক 1940-এ মঞ্চস্থ হয়, যার নাম মাদার কারেজ। অসাধারণ নাটক এবং মঞ্চ প্রয়োগ রীতির জন্য বিশ্ব নাটকের ইতিহাসে তিনি হয়ে রয়েছেন চিরস্মরণীয়। আধুনিক বাংলা নাটকেও তার নাট্য পদ্ধতি তীব্র প্রভাব ফেলেছিল। তার অনেকগুলি নাটক বাংলায় রূপান্তরিত হয়ে মঞ্চ সাফল্য লাভ করেছে। মূলত নাট্যকার হিসেবে পরিচিত হলেও কিশোর বয়স থেকেই তিনি কিন্তু নিয়মিত কবিতা রচনা করেছেন। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য এ ব্যাড টাইম ফর পোয়েট্রি, চিলড্রেন্স ক্রুসেড, হিম টু কমিউনিজম, সেন্ড মি এ লিফ, হোয়াট হ্যাজ হ্যাপেন ইত্যাদি প্রচুর কবিতা তিনি রচনা করেন।
নাটকের প্রয়োজনেই তিনি অনেক কবিতা রচনা করেছেন, যেগুলি নাটকে সঙ্গীত হিসেবেও ব্যবহৃত হয়েছে। 1955 খ্রিস্টাব্দে তিনি লেনিন পুরস্কারে সম্মানিত হন, আর ঠিক পরের বছরই 1956 14ই আগস্ট মাত্র 58 বছর বয়সেই তার প্রয়াণ ঘটে, মানে তিনি মারা যান। এই মহান কবি নাট্যকারের একটি বিখ্যাত কবিতা কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস, তারই বাংলা অনুবাদ আমাদের পাঠ্যাংশভূত হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামে। এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। তার একটি অনুবাদ কবিতার সংকলন, যার নাম বহুল দেবতা বহু স্বর, সেখান থেকেই এই কবিতাটি নেওয়া হয়েছে। যে গ্রন্থে ব্রেখটের মোট 14টি কবিতা অনুবাদ করা হয়েছে। তাহলে আমাদের এই কবিতার যদি উৎস আসে, তাহলে আমরা লিখব যে ব্রেখটের কোশ্চেন্স ফ্রম এ ওয়ার্কার হু রিডস, এই কবিতার বাংলা অনুবাদ শঙ্খ ঘোষের বহুল দেবতা বহু স্বর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরেই কবিতার আলোচনা সম্পর্কে আমি তোদের কাছে তার একটা ব্যাখ্যা পাঠাচ্ছি, সেটা আগে মন দিয়ে শোন, তারপর আমি প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব। এবার কবিতার একটা বিষয়বস্তু আমি আলোচনা করে দিচ্ছি। আলোচনার আগেই আমি নজরুল ইসলামের লেখা একটা কবিতার 4টি লাইন উদ্ধৃত করছি। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদের গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তোমারে বলতে এখানে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, রাজা মহারাজা, এদের কথা বলা হয়েছে। এদের সেবা করতে গিয়েই, এদের সুখের খোরাক জোগাড় করতে গিয়েই যারা মজুর মুটে ও কুলিতে পরিণত হয়েছে, সভ্যতাকে বহন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সভ্যতার উন্নতির জন্য প্রতিনিয়ত যারা তাদের পবিত্র দেহে ধুলোবালি লাগিয়ে মাঠে ঘাটে কলকারখানায় কাজ করছে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ, তারাই দেবতা। তাই কবি সেই দেবতারূপী মানুষদের জয়গান গাইছেন। কারণ এই সমস্ত বঞ্চিত, উপেক্ষিত, নিপীড়িত সব কিছু সহ্য করেও যারা কর্মধারাকে নিয়ত বা চিরপ্রবহমান রেখেছে, তাদের বুকের উপর পা ফেলেই, তাদের মারিয়েই, তাদের বঞ্চনা যন্ত্রণা দিয়েই নব নব উত্থান বা নব সৃষ্টি, সভ্যতার অগ্রগতি ক্রমশ এগিয়ে চলে বা সভ্যতা ক্রমশ অগ্রগতির দিকে ধাবিত হয়। সেই যে শ্রমজীবী মানুষ, সেই মজুর মুটে কুলি, তাদের জীবনের বঞ্চনা, তাদের উপর ঘটে চলা অত্যাচার, তাদের প্রতি শোষণ শাসন, সব সৃষ্টি করেও তারা যে সৃষ্টির সুখ থেকে বঞ্চিত, সেটাই আলোচ্য কবিতার মধ্য দিয়ে এক মজুরের জবানিতে তুলে ধরতে চেয়েছেন কবি বেটল্ট ব্রেখট। রাজা বসে থাকেন রথে, তার সোনার সিংহাসন, সেই রথ টেনে নিয়ে যায় ঘোড়া। আমাদের এই মানব সভ্যতা যদি রথ হয়, তাহলে শ্রমজীবী মানুষেরাই যুগ যুগ ধরে সেই রথকে টেনে নিয়ে চলেছে প্রগতির পথে বা উন্নতির পথে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রাশিয়ার চিঠি প্রবন্ধে বলেছিলেন যে তারা সভ্যতার পিলসুজ। তারা বলতে এই শ্রমজীবী মানুষ,
এই মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এরাই সভ্যতার প্রদীপ। পিলসুজ মানে প্রদীপ। এরা যেন মাথায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রদীপের আলোয় চারিদিক আলোকিত হয়, কিন্তু প্রদীপের নিচটা হচ্ছে অন্ধকার। প্রদীপের গা বেয়ে তেল গড়িয়ে পড়ে। তাই এদের পরিশ্রমের আলোয় আলোকিত হয় মানব সভ্যতা, আলোকিত হয় সমাজ, আলোকিত হয় উচ্চবিত্ত। আর সবাই আলো পেলেও এরা থেকে যায় অন্ধকারে, অবহেলায়, অবজ্ঞায়, অনাদরে। গরম তেল যেমন প্রদীপের গা বেয়ে গড়িয়ে পড়ে, ঠিক তেমনিভাবেই এদের উপরেও নেমে আসে চরম অত্যাচার, নির্যাতন, লাঞ্ছনা, যা গরম তেলের মতনই যন্ত্রণাদায়ক। কিন্তু তা সত্ত্বেও এরা কাজ করে চলে। এভাবেই যুগে যুগে একদল মানুষ, অবহেলিত মানুষ, মানব সভ্যতার ইতিহাসে তাদের রক্ত আর ঘাম দিয়ে এই বসুন্ধরাকে, এই জননীকে করে তুলেছে সুন্দর, কুসুমিতা, মনোহরা। এই শ্রমজীবী মেহনতি মানুষের যে স্মরণীয় অবদান, সেটাই আলোচ্য কবিতায় কবি তুলে ধরতে চেয়েছেন। সারা কবিতায় 15 বার জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়েছে। এই 15টি প্রশ্ন একজন মজুরের। এই মজুর এই মানব সভ্যতার শ্রমজীবী মানুষের প্রতিনিধি। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? সভ্যতার ইতিহাসকার তার উত্তরে রাজার নাম উল্লেখ করেছেন। কিন্তু সত্যি কি রাজা ঘাড়ে করে পাথর বয়ে আনতো? না, পাথর বয়ে আনতো শ্রমিকরাই। ধ্বংস হওয়া ব্যাবিলন এইভাবেই পুনর্গঠিত হয়েছে মেহনতি মানুষের দ্বারা। পেরুর রাজধানী সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা কোথায় থাকতো? এইভাবে চীনের প্রাচীর, রোম যারা তৈরি করেছিল, সভ্যতার ইতিহাসে আজ তারা বিস্মৃত। বাইজেন্টিয়াম অথবা রূপকথার আটলান্টিস তো শ্রমজীবী মানুষের তিল তিল শ্রমেরই দান। তরুণ আলেকজান্ডার ভারত জয় করেছিলেন একক প্রচেষ্টায় নয়। যারা তার বিজয় রথে রশি ধরে এগিয়ে গিয়েছিল, তারা আজ কোথায়? ইতিহাস তাদের সম্বন্ধে নীরব। গলদের বিনাশ করেছিলেন সিজার, সে কি তার একক বাহু বলে? নিশ্চয়ই নয়। বিরাট আর্মাডা যখন ডুবে গিয়েছিল, শুধু কি স্পেনের ফিলিপি কেঁদেছিল? আর কেউ কাঁদেনি? সপ্তবর্ষব্যাপী যুদ্ধে দ্বিতীয় ফ্রেডারিকের জয়কে যারা ত্বরান্বিত করেছিল, ইতিহাস তো তাদের কথা বলে না। পড়তে জানা মজুরটি এই অনিবার্য প্রশ্নগুলোই রেখে গেছে সভ্যতার মানুষের কাছে। প্রকৃত প্রস্তাবে যারা নামগোত্রহীন শ্রমজীবী জনতা, যুগে যুগে জীবন মৃত্যুর দরজা ভেদ করে পৃথিবীর পথে প্রান্তরে এরাই জেলে রেখেছে প্রাণের শাশ্বত প্রদীপ। এদেরই ব্যথিত পক্ষে পা ফেলে পৃথিবীতে এসেছে নব উত্থান। একসময় রাজছত্র ভেঙে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ওরা কাজ করে কবিতায় বলেছিলেন, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। অর্থাৎ রাজার পতাকা লুটিয়ে পড়ে মাটিতে, রাজার সোনার সিংহাসন থেকে রাজা বিচ্যুত হয়, মাথার সোনার মুকুট খসে পড়ে, যুদ্ধের বাজনা আর শব্দ তুলতে পারে না। সেনাবাহিনী ক্লান্ত হয়ে, পরাজিত হয়ে যুদ্ধ থেকে সরে দাঁড়ায়। যাবতীয় জয়স্তম্ভ বোকার মতো অর্থহীন হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু রাজার মাথার বিজয় মুকুট খসে পড়ে গেলেও, সেনাবাহিনী ক্লান্ত হয়ে যুদ্ধ থেকে সরে দাঁড়ালেও, রণডঙ্কা শব্দহীন হয়ে পড়লেও, আর জয়স্তম্ভ বোকার মতো অর্থহীন হয়ে দাঁড়িয়ে থাকলেও, এই সমস্ত মেহনতি মানুষদের কিন্তু কোনো বিরাম নেই, এদের পতন নেই। সাম্রাজ্য ধ্বংস হয়, তার বুকের উপর অন্য সাম্রাজ্য গড়ে ওঠে। এরা কিন্তু যুগ যুগান্তর ধরে মানুষের নিত্য প্রয়োজনে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এরা কাজ করে চলেছে। এদের প্রাণ শক্তিকে তিল তিল দান করে সভ্যতার তিলোত্তমা মূর্তি এরা গড়ে তুলেছে। ইতিহাস সচেতন মানবপ্রেমিক কবি আলোচ্য কবিতায় প্রচলিত সমাজ ব্যবস্থার এক নির্মম দিককে যেমন তুলে ধরেছেন, তেমনি এই মেহনতি মানুষের যে সঙ্গত প্রশ্ন, সেটাকেও কিন্তু এক মজুরের জবানিতে তিনি তুলে ধরেছেন। এটা হলো এই কবিতার একটা সামগ্রিক আলোচনা। এবার এই কবিতা থেকে কিছু
শব্দ রয়েছে যেগুলোর সম্বন্ধে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, সেগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। যে শব্দগুলো সম্বন্ধে তোদের একটু জেনে রাখা দরকার, আমি সেই শব্দগুলোর মানেও কিন্তু পরপর আলোচনা করে দিচ্ছি। যেমন ধর, সবার প্রথমে যেটা আছে, সাত দরজাওয়ালা থিবস। এটা কি? কামদুস প্রতিষ্ঠিত প্রাচীন একটি শহর থিবস, যে শহরটি প্রাচীর দিয়ে ঘিরে সুরক্ষিত রাখা হয়েছে। নগরের প্রবেশপথে নগরের 7টি প্রবেশপথ রয়েছে, যার ধ্বংসাবশেষ কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। এরপরে ব্যাবিলনিয়ার রাজধানী হচ্ছে ব্যাবিলন। ইউফ্রেটিস নদীর হিল্লা শাখার তীরে, বর্তমান বাগদাদ থেকে 50 মাইল দক্ষিণে এই ব্যাবিলন শহরটি অবস্থিত। এই ব্যাবিলনের অর্থ ভগবানের দ্বার, মানে দরজা। এখানে একটি ঝুলন্ত উদ্যান রয়েছে, যেটি পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম। এরপর আছে লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা। অর্থনীতি আর সাংস্কৃতিক ঐশ্বর্যে পরিপূর্ণ, গির্জা এবং জাদুঘরে ভর্তি এই দেশ। সোনায় মোড়া এই দেশ তার আভিজাত্যে বিশ্বের কাছে সমাদৃত। চীনের প্রাচীর। এরপরে পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম বিস্ময় হচ্ছে চীনের প্রাচীর। হুনদের হাত থেকে দেশকে রক্ষা করতে কিন রাজবংশের আমলে এই প্রাচীরটি নির্মিত হয়। এরপর আছে জয় তোরণে ঠাসার মোহনীয় রোম। একটা করে যুদ্ধ জয় করে সিজার তার স্মরণে বিজয় তোরণ নির্মাণ করাতেন। সে কারণে এই রোমকে বলা হয় তোরণপূর্ণ সাম্রাজ্য। এরপরে সিজার, বিখ্যাত রোম সেনাপতি, রাজনৈতিক নেতা, একনায়কতন্ত্রী শাসক। সম্পূর্ণ নাম হচ্ছে গাইয়াস জুলিয়াস সিজার। 100 খ্রিস্টপূর্বাব্দে এর জন্ম। এর নানা কর্মকাণ্ডের মধ্যে একটি অন্যতম কর্মকাণ্ড হলো গল নামে এক উপজাতিকে পরাজিত করা। এরপর আছে বাইজেন্টিয়াম। প্রাচীন গ্রীসের একটি ছোট্ট কিন্তু সমৃদ্ধ বাণিজ্য শহর হচ্ছে বাইজেন্টিয়াম। কনস্ট্যান্টিনোপলের পতনের পর এই বাইজেন্টাইন সভ্যতার যুগ শুরু হয়। সম্রাট জাস্টিনিয়ানের নাম এর সঙ্গে যুক্ত রয়েছে। প্রাসাদময় শহর, গম্বুজাকৃতি সব স্থাপত্য এই শহরের মূল্যবান সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য সেন্ট সোফিয়ার গির্জা, 183 ফুট উঁচু আর 18 টন সোনা দিয়ে তৈরি। এরপরে আটলান্টিস। জনশ্রুতি অনুসারে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া দ্বীপ হচ্ছে আটলান্টিস। অনেকে মনে করেন যে ভূমিকম্পে এটি বিনষ্ট হয়, আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতেও যে ভূমিকম্প হয়েছিল, সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি, তাতেও এটি ভেসে যায়। আলেকজান্ডার এরপরে আছে, রাজা ফিলিপের পুত্র, গ্রিক বীরের জন্ম। মাত্র 20 বছর বয়সে ম্যাসিডোনিয়ার সিংহাসনে বসেন আলেকজান্ডার। সমস্ত দেশ তার অধীনে চলে যায়। বিশাল বাহিনী নিয়ে দিগ্বিজয়ে বেরিয়ে পড়েন, অর্ধেক এশিয়া জয় করেন। কাবুল উপত্যকায় গিয়ে আলেকজান্ড্রিয়া নগরী স্থাপন করেন এবং 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারত আক্রমণ করেন। কিন্তু ভারতে এসে তিনি পুরুর কাছে বাধাপ্রাপ্ত হন, যদিও হিদাসপিসের যুদ্ধে তিনি পুরুকে পরাজিত করেন। এরপরে গল। ফরাসি দেশের পূর্ব নাম হচ্ছে গল। এদেশের অধিবাসীদেরও গল নামে অভিহিত করা হয়। দুর্ধর্ষ যুদ্ধপ্রিয় জাতি এরা। মহান সিজার এদেরকে পরাজিত করেন এবং এদের পরাজিত করে তিনি এদের সাম্রাজ্য দখল করে নেন। আর্মাডা হচ্ছে স্পেনীয় রাজা ফিলিপের রণতরী। 130টি রণতরী ছিল সেই নৌবহরে। উদ্দেশ্য ছিল ইংল্যান্ড আর নেদারল্যান্ডসকে স্পেনের অন্তর্ভুক্ত করা। যদিও শেষ পর্যন্ত ব্রিটেনের গোলাবর্ষণে স্পেনীয় রণতরীগুলি ধ্বংস হয়ে যায়, তারা পিছু হটতে বাধ্য হয় এবং প্রায় 15,000 সেনা মারা যায়। দ্বিতীয় ফ্রেডারিক, শ্রেষ্ঠ রোম সম্রাট,
সপ্তবর্ষের যুদ্ধ, 7 বছরের দীর্ঘকালীন যুদ্ধ জিতেছিলেন তিনি। বিজ্ঞান আর কলাবিদ্যায় অত্যন্ত পারদর্শী ফ্রেডারিক, বহু ভাষাবিদ, 6টি ভাষায় তার পারদর্শিতা ছিল, যিনি সপ্তবর্ষের যুদ্ধ জয় করেছিলেন। এগুলো হচ্ছে যে ওয়ার্ডগুলো সম্বন্ধে জানতে হবে, সেগুলো ব্যাখ্যা করলাম।